হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন, ৭৬-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল কি? এই প্রশ্নটা মানে যুগ 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 ধরে ইম্পর্টেন্ট, মানে যতদিন ইতিহাস থাকবে বোধহয় এটা ইম্পর্টেন্ট থেকেই যাবে। তো ভালোভাবে আলোচনাটা শুনবে, কিছু সাল আছে সেটা মনে রাখবে। এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেনও আসে, যারা চাইবে তারা আমার ভিডিও পজ করে সেই শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো লিখেও নিতে পারো, তাতে তোমাদের শর্ট কোয়েশ্চেনও তৈরি হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। বাংলার ১১৭৬ সালে, ইংরেজির ১৭৭০। এই বাংলার ১১৭৬ থেকেই কিন্তু ৭৬-এর মন্বন্তর। মন্বন্তর মানে কি? মন্বন্তর হচ্ছে ফেমিন, ইংরেজিতে যাকে বলে ফেমিন, আর বাংলায় হচ্ছে দুর্ভিক্ষ। মন্বন্তরের সহজ সরল বাংলা হচ্ছে দুর্ভিক্ষ। যে সময় মানুষের ভিক্ষাও জোটে না সেই রেসপেক্টে দুর্ভিক্ষ। তো এমন পরিস্থিতি বাংলা বা সমগ্র ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই কোনো না কোনো সময় এসেছে, এটা না আসাই মঙ্গলজনক মানুষের জন্য। সেটা হচ্ছে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন মানুষ হয় যে সময় প্রোডাকশন মানে উৎপাদন একদমই কমে যায় এবং মানুষের উদ্বৃত্ত কিছুই থাকে না হাতে, মানে যেটা সে বিক্রয় করে জিনিসপত্র কিনবে তার নিজের বেঁচে থাকার জন্য খাবার কিনবে। তো এমন একটা পরিস্থিতি বাংলাতে একবার হয়েছিল, সেটা ১১৭৬ সালে আরও হয়েছিল, তবে এটা ভয়ঙ্কর অবস্থা নিয়ে গিয়েছিল সমগ্র বঙ্গদেশকে। যেখানে মানুষ খেতে পেত না, দাঁড়ে দাঁড়ে ঘুরতো, বহু জায়গায় দেখা যেত কঙ্কালের স্তূপ, মানে কঙ্কাল নয়, মানুষ না খেতে পেয়ে কঙ্কালে পরিণত হয়ে যায়, মানে তার আর ভিতরে কিছু নেই। তো এই ঘটনার কারণ কি ছিল এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, কারণ বাংলা তো জানোই শস্য শ্যামলা, বরাবরই তাই ছিল। প্রচুর নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, সেখানে পশ্চিমবঙ্গ বা যদি আমি সেই সময়কার বাংলা ভাবি মানে অখণ্ড বাংলা, সর্বত্রই কিন্তু প্রচুর নদী রয়েছে এবং খুব উর্বর জমি। তাহলে সেখানে কেন এই অবস্থা হলো? প্রথম হচ্ছে অনাবৃষ্টি ও খরা, যেটা প্রকৃতি প্রদত্ত। ১৭৬৮ এবং ৬৯ খ্রিস্টাব্দে পরপর ২ বছর বাংলায় বৃষ্টিপাত ভীষণ কম হয়, ফলে ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার তখনকার দিনে তো এখনকার মতন এত সেচ ব্যবস্থা বা অন্য কোনো সিস্টেমে জল দেওয়ার কোনো উপায় ছিল না, পুরোপুরি চাষ ছিল প্রকৃতি নির্ভর। তাই প্রকৃতির রোষ যখন পড়ে স্বাভাবিকভাবেই মানুষের আর তখন কিছু করার থাকতো না। বৃষ্টি কম, উৎপাদন কম হয়েছিল পরপর ২ বছর। এরপর কোম্পানির শাসন ও ভূমি রাজস্ব, যেটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট। ১৭৬৫ সালে জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এবং ভারতবর্ষের সর্বনাশ মোটামুটি শুরু হয়ে যায়। কি হয়, তারা কি করে, ভারতবর্ষকে নিষ্পেষণ শুরু করে এবং তো সেই বঙ্গকে কেন্দ্র করে তারা তাদের সমস্ত রকম চাহিদা বলতে পারো, যা তাদের ট্যাক্সেশন কালেক্ট করার ইচ্ছা, সব চাপিয়ে দিয়েছিল এই বঙ্গের ওপর। এবং মাত্রাতিরিক্ত হারে ট্যাক্সেশন করতে 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 বাংলার অবস্থা খুব কাহিল হয়ে পড়ে। মানে মানুষ নিজে খাবে, তারপর উদ্বৃত্ত কিছু থাকবে, সেখান থেকে সে কর দেবে, এটাই হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হয়ে গেল, আগে কর দিচ্ছে, তারপর যদি কিছু বেঁচে থাকছে সেইখান থেকে সে খাওয়া দাওয়া করার কথা চিন্তা করছে। এদিকে ফসল কম, তাহলে ফসল কম বলে সে নিজের ফসল নিজে বাড়িতে কেটে এনেছে সেই দিয়ে চালাবে, সেটাও সম্ভব হচ্ছে না। তার ওপরে মাত্রাতিরিক্ত ভূমি রাজস্ব, ইংরেজ সরকারের মারধর, টর্চার এবং সেই সময় বাংলার মসনদে যে শাসক রয়েছেন তার টর্চার, সব মিলিয়ে কিন্তু কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এবং তখনকার দিনে পেশা মানে কিন্তু কৃষি আসল ভরসা ছিল, বাকি পেশায় কিন্তু খুব কম মানুষই নিযুক্ত ছিলেন। তাই কি হয়, কোম্পানির নিযুক্ত নায়েব সুবা রেজা খাঁ এবং সিতাব রায় কৃষকদের থেকে জোর করে খাজনা আদায় করতে করতে কৃষকদের প্রায় মানে সর্বশান্ত করে ফেলেছিল। এই নাম দুটো মনে রেখো, রেজা খাঁ এবং সিতাব রায়। এরপরে চলে এলো দ্বৈত শাসন। রবার্ট ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনে ব্রিটিশদের হাতে ছিল আর্থিক ক্ষমতা। কি মজা, ক্ষমতা আমার, কিন্তু কাজ করবে বা জনতার ভাবনা ভাববে কে?
যিনি নবাব হয়ে বসে আছেন। ফলে কি হলো, নবাবের হাতে তো শক্তি নেই, সে তো একটা মানে অর্থনৈতিক শক্তিশূন্য একটা পুতুল, সে কিছুই করতে পারছে না। এই অবস্থায় মূল কষ্ট কাকে ভোগ করতে হচ্ছে? গরিব সাধারণ মানুষকে। খাদ্যশস্যের মজুতদারি, একদল অসাধু ব্যবসায়ী এবং কোম্পানির কর্মচারীরা লাভের আশায় চাল এবং অন্যান্য খাদ্যশস্য গুদামজাত করে ইচ্ছা করে একটা কৃত্রিম ঘাটতি তৈরি করে এবং তার ফলে তার মাসুল গুনতে হয় সমগ্র বাংলার মানুষকে। রোগ ব্যাধি, খাদ্যের অভাবে মানুষ কি হচ্ছে, যা তা খেতে শুরু করছে, গাছের পাতা, মরা পশুর মাংস, মানে ভাবনার বাইরে, আমরা যেগুলো কল্পনা করতে পারছি না, ভাবলে আমাদের শরীর খারাপ করছে, সেই রকম জিনিস মানুষ দিনের পর দিন খেতে শুরু করে। খেতে তো হবে, খিদে তো পাচ্ছে, সেই দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে গিয়ে কি হয়, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়, মহামারীর আকার ধারণ করে। তখন চিকিৎসা ব্যবস্থার অবস্থাও খুব খারাপ ছিল, পুকুরের জল দূষিত হয়ে যায়, সেখান থেকে জলবাহিত যে সমস্ত রোগ যেমন কলেরা, বসন্ত মহামারীর রূপ নেয়, গ্রামের পর গ্রামের মানুষ মারা যেতে শুরু করে। এরকম একটা চরম দুর্দশাজনিত অবস্থা সেই সময় শুরু হয়েছিল। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে তোমাদের সাথে অন্য একটা বিষয় শেয়ার করে নিতে চাই। ক্লাস 8-এ উঠেছো, মন দিয়ে পড়তে হবে। তবে মোটা মোটা সহায়িকা দেখে বেশ ভয় পাচ্ছ, পড়ছো না, এরম করলে কিন্তু হবে না। তাই তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে রোগা রোগা টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? ক্লাস 8-এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স, এই 3টে বিষয়ের ওপর প্রতিটা সাবজেক্টের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই বুকগুলোতে একত্রিত করেছি। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাত্র 20 পাতার মধ্যে, তার মানে গোটা সিলেবাস 20 পাতায়। যদি এইটুকু ভালো করে পড়ে ফেলতে পারো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা ফেস করবে না। এখনই কিনতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8, এবং যেই বুকটা কিনতে চাইছো বা যদি হোল সেটও কিনতে চাও সেটা লিখে পাঠাও। হোল সেট কিনলে থাকছে একটা আকর্ষণীয় অফার, সেটাও পেয়ে যাবে। তোমাদের মেসেজ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম ফলাফলে। তো এত কিছু যদি মানুষের বিপরীতে যায়, মানুষের জীবিকা জীবনের বিপরীতে যায়, তো কি হবে? আর অবশ্যই তার ফল দাঁড়াবে খুব ভয়ঙ্কর এবং বিধ্বংসী। তাই হয়েছিল। ব্যাপক জনক্ষয়, সেই সময় বাংলার প্রায় 1/3 মানুষ, ভাবতে পারছো 1/3 মানুষ মানে প্রায় 1 কোটি লোক দুর্ভিক্ষ, অনাহার এবং মহামারীতে মারা যায় কিছু মানুষের স্বার্থসিদ্ধির কারণে। কৃষি ও অর্থনীতির বিপর্যয়, বিপুল সংখ্যক কৃষক মারা যাওয়ায় চাষযোগ্য জমি জঙ্গলে পরিণত হয়, কৃষি ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে পড়ে। প্রবল অর্থ সংকটের মুখে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করলে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তার মানে এত শুষেছে যে আর কিছু নেওয়ার জন্য মানে সে কিছুই পড়ে নেই, সবটাই পুরো আবর্জনার মতন হয়ে গেছে। আর মানুষ বেঁচেও নেই তাদের খিদমত খাটার জন্য, জমিগুলো জংলা জমি হয়ে গেছে। তাহলে এইবার সে কর ট্যাক্স কোথা থেকে পাবে? আর তো জুটছে না। এইবার বাধ্য হয়ে পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্টের সাহায্য নিতে হয়। আইন শৃঙ্খলার অবনতি, স্বাভাবিকভাবেই পেটের দাগিদে বহু মানুষ চুরি, ডাকাতি ইত্যাদি খারাপ অসৎ কাজে লিপ্ত হয় এবং চরম অরাজকতা সৃষ্টি হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু এই পরিস্থিতিতেই তৈরি হয়েছিল। তোমরা আনন্দমঠ উপন্যাসটা যদি পড়ে থাকো, সেখানে কিন্তু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক কী অবস্থা হয়েছিল সেটা পড়লে তোমরা জানতে পারবে। জীবন ধারণের তাগিদে সাধারণ মানুষ, সন্ন্যাসীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ, মানে যারা সন্ন্যাস নিয়েছেন, যারা অহিংসাকেই জীবন করেছিলেন, তারা পর্যন্ত আর থাকতে না পেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হন এবং দ্বৈত শাসনের অবসান ঘটে। যেটা একটা ভালো দিক, সেটা হচ্ছে এই বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করে কোম্পানি এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। মানে সেই একজন রাজা থাকবে আর পেছন থেকে ইংরেজ নিজের মতন কলকাঠি নাড়বে, এই বিষয়টা সেই অবস্থাতে বাধ্য হয়ে ইংরেজ সরকার বন্ধ করে। এই বিষয়ে তোমাদের একটু আগেই বললাম, তোমরা পারলে এটা পড়ে দেখো। এই আনন্দমঠ, এই সময় কিন্তু বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার। এটা একটা তোমাদের বিশেষ ইনফরমেশন আমরা দিয়ে রাখলাম, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। আর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কিন্তু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপরই গড়ে উঠেছে। এবং এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই বন্দে মাতারাম যা আজকে আমরা শুনি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে, সেই বন্দে মাতারাম কিন্তু এই আনন্দমঠেই প্রথম আত্মপ্রকাশ করেছিল। আজকের আলোচনা এইটুকুই। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো।
তোমরা যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর পড়তে চাইছো তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইট wbporashona.com আর আমাদের ইউটিউব চ্যানেলটায় ভিজিট করো। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে দেওয়া থাকছে বিভিন্ন পর্বের লিঙ্ক, বিভিন্ন বিষয়ের লিঙ্ক। তোমরা চাইলে সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে সেই পর্বগুলো শুনে নিতে পারো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।